জয়তারা জয়তারা। সর্দার, আজ পাঁঠা বলি হবে গো। মা তারার অশেষ কৃপা, আপনার ঘর আলো হয়েছে। আমি পাপ হয়েছি। আজকের এই খুশির দিনে তারা মাকে আমি জোড়া পাঁঠা বলি দেব। তান্ত্রিক, তুমি মাকে সাজাও। মা তোকে দুহাত তুলে আশীর্বাদ করুন সর্দার। সর্দার, এই লাও তোমার বড় খোকা। বড় খোকা বলছো কি তুমি? হ্যাঁ গো সর্দার। কই রে রজনী, ছোটকে নিয়ে আয় দেখি। দুটো চাঁদ নেমেছে রে আমার ঘরে। মায়ের পায়ের সিঁদুর ওদের ছুঁয়ে দাও তান্ত্রিক। সর্দার, তুমি সর্দারনির কাছে চলো। তার গতি ভালো ঠেকছে না আমার। এতটা ধাক্কা সে সইতে পারলে হয়। এসো। সর্দার, কি হলো তান্ত্রিক? এ ছেলে নয় তোর, এ তোর সর্বনাশ। ও এসেছে তোর সাম্রাজ্য শেষ করতে। ওকে এখনই বিদায় কর। কি বলছো তান্ত্রিক? ওরা দুজনেই যে আমার সন্তান। সর্দার, তোর এই বড় ছেলে তোর নাম, তোর সাম্রাজ্য দুই বড় করবে, কিন্তু তোর এই ছোট ছেলে তোর সবটা শেষ করবে। এমনটা হয় না। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে, ঠিক এটাই হবে। ও একাই তোর মতো 10-10টা রাঘবকে শেষ করার ক্ষমতা ধরবে। ওকে এখনই বিদায় কর। তুমি এসব কি বলছো তান্ত্রিক? তারা মা আমার সাথে এমনটা করতে পারেন না। মা, মা, এ তান্ত্রিক কি কথা বলছে শুনছো তুমি মা? সর্দার, এ কি অঘটন ঘটি গেল গা। তোমারই কত করে বললুম সর্দারনিরে দেখি যাও, তারে আর দেখা হলো নি গো তোমার। হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে আইপিএল খুব আকর্ষণীয় হয়ে উঠেছে। এর সাথে সাথে 1x থেকে টাকা ইনকাম করার একটা বড় সুযোগ বেরিয়ে এসেছে। এখানে ম্যাচগুলিতে গেম খেললে কার, আইফোন, টিভি, অ্যাপল ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পাবেন এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে বেটিং করতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড 100TT ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 66,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে দেরি কিসের? ডেসক্রিপশনে লিংক, প্রোমো কোড পিন করা আছে এবং প্রোমো কোডটি ব্যবহার করুন আর ক্যাশ প্রাইজ জিতুন। তুই যেতে পারিস না। আমি একা কি করে থাকবো? কাঁদিস না সর্দার, এখনো তুই আমাদের সবাইকে বাঁচাতে পারিস। মানে? যদি এই ছেলেকে আজকেই পৃথিবী থেকে তুই না সরাস, আমরা আমরা সবাই মরবো, আমরা সবাই মরবো। এইভাবে বলো না তান্ত্রিক, আমার সন্তান সে। আজকের এই শুভ বট সাবিত্রী পূর্ণিমা জাতক সে। মানে কি বলছো তুমি? ওর ওইটুকু শরীর থেকে যে আভা বেরোচ্ছে, ওর কপালে তিলকের যে জ্যোতি আমি দেখতে পাচ্ছি, তাতে তোর এই সমগ্র ডাকাত সাম্রাজ্যের পতন লুকিয়ে আছে রাঘব। ওকে ওকে তুই নিজের হাতে শেষ কর, নিজের হাতে শেষ কর। রাজা মশাই, এবারে যদি আমাদের খাজনা মাফ করেন তবে পরাণে বাঁচতে যাই। মন্ত্রী মশাই,
দেখুন তো এই সকল গ্রামবাসীদের কোনো সুরাহা করা যায় নাকি? মহারাজ, গঙ্গারামপুরের পুরো খাজনা মাফ করলে রাজকোষাগারের ক্ষতি হবে মহারাজ। পঙ্গপালে এবারে ক্ষেত একেবারে নষ্ট করে দিছে রাজামশাই। খাজনা মাফ না হলি যে পুরো গ্রাম না খেতে পেয়ে মরবে। তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও, খাজনার জন্য কাউকে না খেতে পেয়ে থাকতে হবে না। খাজনা মাফ করা হবে। মহারাজ ক্ষমা করবেন, কিন্তু খাজনা আদায় না হলে তা আদতে রাজ্যেরই ক্ষতি। মন্ত্রী মশাই, আমার তো আর সন্তান ভাগ্য নেই। অন্য কারো সন্তান যেন কোনো কষ্ট না পায় আমার রাজ্যে। মহারাজ, বদ্যিমশাই তো বলেছেন এখনো সময় আছে, আপনি এত ভেঙে পড়বেন না দয়া করে। আর কতটা সময় লাগতে পারে বলতে পারেন মন্ত্রী মশাই? আমি যে কোনো আশার আলোই দেখতে পাচ্ছি না। রাজন, বর্মা বংশের শ্রীবৃদ্ধি এখনো বাকি আছে। প্রণাম গুরুদেব। আসুন, আসন গ্রহণ করুন। রাজন, আমি আপনার এবং রানী লীলাবতীর সাথে একান্তে কথা বলতে চাই। যেমন আপনার ইচ্ছে গুরুদেব। প্রহরী, অন্দরমহলে খবর পাঠাও। প্রণাম মহারানী। কুল পুরোহিত মশাই আপনার এবং রাজা মশাইয়ের সাথে একান্তে দেখা করতে চেয়েছেন। গুরুদেব এমন অসময়ে এসেছেন? হ্যাঁ মহারানী, খাসমহলে মহারাজ আপনার অপেক্ষায় আছেন। রাজন, খুব তাড়াতাড়ি আপনার গ্রহের দশা বদল হতে চলেছে। গুরুদেব, আপনি খুব ভালো করেই আমাদের দুই স্বামী স্ত্রীর জীবনের সব থেকে বড় ফাঁকা জায়গাটা সম্বন্ধে জানেন। জানি বলেই আমি আজ এখানে এসেছি রাজন। পিতৃ সুখ থেকে আপনি বঞ্চিত হবেন না। গুরুদেব, আপনি একই বলছেন? এত বছর পর আমরা সন্তান সুখ পাবো তাহলে? আপনি সত্যি বলছেন গুরুদেব? হ্যাঁ রানীমা, রাজনের গ্রহের স্থিতি যেমন আছে তা সন্তান সুখেরই ইঙ্গিত দিচ্ছে। প্রণাম নেবেন গুরুদেব, আশীর্বাদ করুন যেন তাই হয়। রানীমা, আগামী সপ্তাহে বট সাবিত্রী পূর্ণিমাতে আমি এক যজ্ঞের আয়োজন করতে চলেছি এই রাজ্যের উত্তরসূরি লাভের আশায়। মহারাজ, এই যজ্ঞ রানী লীলাবতী সম্পন্ন করবেন এবং শুভ বট সাবিত্রী পূর্ণিমা তিথিতে রাত্রি 2 প্রহরের পর আপনি একা ঈশান কোণ বরাবর রাজ্যের সীমা পর্যন্ত যাবেন। কি কারণ গুরুদেব? মহারাজ, আপনাকে এমন কিছু একটা নিয়ে আসতে হবে যেটাকে আপনি আপনার রাজ্যের জন্য শুভ মনে করেন। আমি কি তেমন কোনো জিনিস কারোর কাছ থেকে নিয়ে আসতে পারি? আপনি যা নিয়ে আসবেন তা মালিকাধীন হওয়া যাবে না রাজন। আপনি যেমন বলবেন গুরুদেব। সকলের কল্যাণ হোক। হে মা তারা, এ কোন পরিস্থিতিতে আমাকে দাঁড় করালে? এত বছর পর ছেলের মুখ দেখিয়ে এখন তাকে নিয়ে যেতে হচ্ছে মারতে। ওর কপালে তিলকের যে জ্যোতি আমি দেখতে পাচ্ছি তাতে তোর এই সমগ্র ডাকাত সাম্রাজ্যের পতন লুকিয়ে আছে রাঘব। ওকে তুই নিজের হাতে শেষ কর। আমি এ কাজ করি কি করে? নিজের সন্তানকে নিজে মারা সম্ভব কখনো? যদি এই ছেলেকে আজকেই পৃথিবী থেকে তুই না সরাস, আমরা সবাই মরবো, আমরা সবাই মরবো। তবে কি এই ছেলের জন্যই আমার চন্দা আমাকে ছেড়ে চলে গেল? এখনো তুই আমাদের সবাইকে বাঁচাতে পারিস। ফেরত নিয়ে যাওয়া সম্ভব নয়।
আমি বরং ওকে গাছের তলায় রেখে দিই। রাতের কোনো ক্ষুধার্ত পশু ওকে নিয়ে যাবে। চারটি গ্রাম পেরিয়ে জঙ্গলে এলাম, অথচ যা খুঁজছি তা তো পেলাম না এখনো। আপন মনে ভাবতে ভাবতে রাজা জঙ্গলে হেঁটে চলেছেন একা। হঠাৎ একটি বাচ্চার কান্না শুনতে পেলেন। এই জঙ্গলে এই সময় বাচ্চার কান্নার আওয়াজ, কেউ কি কোনো বিপদে পড়লো? কান্নার আওয়াজটা যেদিক থেকে আসছে রাজা সেই দিকে জোর কদমে হাঁটা লাগালেন। কিছুক্ষণের মধ্যেই রাজা কান্নার আওয়াজ শুনে গাছতলায় পৌঁছে বাচ্চাটিকে খুঁজে পান। এ কি করে সম্ভব? এই দুধের শিশু এখানে একা? শুনছেন? এখানে কেউ আছেন? এই বাচ্চাটি কার? কি ফুটফুটে বাচ্চা! ভগবান, কি ফেলে গেল ওকে? ওকে যত তাড়াতাড়ি সম্ভব কিছু খেতে দিতে হয়। আমি বরং রাজমহলে ফেরত যাই। ভোরের আলো ফোটার সাথে সাথে রাজা রাজপ্রাসাদে প্রবেশ করেন এবং প্রহরীকে আদেশ করেন, প্রহরী, রানীমাকে খবর দাও আমি ফিরে এসেছি, এবং রাজবৈদ্যকে এক্ষুনি আসার জন্য খবর দাও। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আপনি এসেছেন? আপনার হাতে ওটা কি? গোরক্ষপুর জঙ্গলের সীমানায় একটা বাবুল গাছের গোড়ায় এই বাচ্চাটিকে কেউ ফেলে গিয়েছিল। রাজন, এই ছেলের কপালে একটা তিলকের মতো দাগ দেখতে পাচ্ছি, নিঃসন্দেহে শুভ সংকেত। রাজন, এই ছেলেকেই আপনারা নিজেদের সন্তানের মতো লালন পালন করুন। মহারাজ, গোরক্ষপুরের জঙ্গলে রাঘব ডাকাত দলের অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। গোরক্ষপুর সংলগ্ন ৩-৪টি গ্রামের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে প্রায়। রাঘব ডাকাতকে ধরার জন্য কোনো রকম চেষ্টা করা হয়নি? গ্রামের মোড়লদের তরফে চেষ্টা করা হয়েছিল বটে, কিন্তু তারা সফল হননি। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে বিগত ৩-৪ বছরে তো রাজসভাতে কেউ রাঘব ডাকাতের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি। অভিযোগ করতে গেলে তো তাকে এখানে আসতে হবে মহারাজ। প্রাণের ভয় তো সেখানেই। গুপ্তচর মারফত এ খবর পাওয়া গেছে মহারাজ। রাঘব ডাকাতের এত সাহস! অবিলম্বে পর্যাপ্ত সেনা পাঠানোর ব্যবস্থা করুন সেনাপতি। মহারাজ, গুপ্তচরদের থেকে পাওয়া খবর খুব একটা ভালো নয়। কি বলতে চাইছেন সেনাপতি? মহারাজ, খবর পেয়েছি গোরক্ষপুর জঙ্গলে ডাকাতেরা নির্দিষ্ট এলাকা জুড়ে সীমানা গেঁথে বসবাস করছে। রাঘব ডাকাতের দলে মোট কত লোক আছে? নারী পুরুষ মিলিয়ে জনাভিষেক তো হবেই মহারাজ। আপনি আজকেই সৈন্য নিয়ে রাঘব ডাকাতের সীমানা গুঁড়িয়ে দিয়ে তাদের বন্দি করে নিয়ে আসুন। মহারাজ, ব্যাপারটা অতটা সহজ নয়। কেন? মহারাজ, গুপ্তচরের কাছে শুনেছি ওই সীমানা বরাবর গোল করে একটা খালের মতো কেটে সেখানে কুমির ছেড়ে দেওয়া আছে। কি বলছেন সেনাপতি? এতটা পরিকল্পিতভাবে সব করা? হ্যাঁ মহারাজ। আমাদের অনেক আগেই রাঘব ডাকাতের ব্যাপারটা দেখা উচিত ছিল। মহারাজ, বিগত কয়েক বছরে গোরক্ষপুর থেকে আমাদের রাজ্যের সীমানা পর্যন্ত 5টি গ্রামের মানুষজনদের আমাদের রাজ্যের মূল স্রোত থেকে প্রায় আলাদা করে রেখেছে রাঘব ডাকাত। আপনি জানেন আপনি কি বলছেন মন্ত্রীমশাই? রাঘব ডাকাতের এই দোষের আদৌ কোনো ক্ষমা হয়? মহারাজ, পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে আমাদের কিছু একটা করতেই হবে। বাবা, আপনি যদি আদেশ করেন আমি নিজে সৈন্যদল নিয়ে
রাঘবকে বন্দি করে নিয়ে আসতে পারি। তুমি পারবে যুবরাজ? যুবরাজ নিশ্চয়ই পারবে মহারাজ। ঠিক আছে, আগামীকাল সকালেই তুমি সেনাপতির সাথে পর্যাপ্ত সৈন্য এবং অস্ত্র নিয়ে গোরক্ষপুরের উদ্দেশ্যে রওনা দিও যুবরাজ। সকালে রাজা এবং রানীকে প্রণাম করে যুবরাজ গোরক্ষপুরের উদ্দেশ্যে রওনা দিল। দুগ্গা দুগ্গা। গোরক্ষপুর জঙ্গলে পৌঁছে ঘোড়া থেকে নেমে যুবরাজকে ঘিরে সৈন্যের দল এগোতে থাকে। সবার আগে থাকেন স্বয়ং সেনাপতি। সবাই চোখ কান খোলা রাখবে। যে কোনো সময় যে কোনো দিক থেকে ডাকাত দল আক্রমণ করতে পারে। আমরা পৌঁছে গেছি। বাঁশের দেওয়ালে খেয়াল করে দেখুন তো যুবরাজ, কিছু দেখতে পান কিনা। হ্যাঁ, গর্ত করা আছে সেনাপতি মশাই, বাইরের দিকটা নজর রাখার জন্য, তাই নয় কি? শুধু দেখার জন্য নয় যুবরাজ, ওই জায়গা থেকে প্রয়োজনে তারা বর্ষা চালাতে পারে, যাতে কেউ ওই বাঁশের দেওয়াল ডিঙোতে না পারে। যুবরাজ, আপনার বুদ্ধির বাহবা দিতেই হয়। আমি জানি না এই বুদ্ধি কতটা কার্যকর হবে সেনাপতি মশাই। আপনার পরিকল্পনা নিশ্চয় সফল হবে। কিছু সময় পরে দেখা যায় সকল প্রহরীরা বস্তা এবং পিপে নিয়ে ঘোড়ায় করে ফেরত আসছে। সেই বস্তাতে থাকে লঙ্কার গুঁড়ো এবং পিপেতে থাকে জ্বালানি। সৈনিকরা, তোমরা সবাই তৈরি হয়ে নাও। সকল সৈনিকরা সারিবদ্ধভাবে আনা বস্তা এবং পিপে নিয়ে নির্দিষ্ট দূরত্ব বরাবর বাঁশের সীমানার বাইরে দাঁড়িয়ে পড়ে। সেনাপতির আদেশ অনুযায়ী কোনো সৈনিক তীরের মাথায় কাপড় পেঁচাচ্ছে, কেউ কাঠে আগুন ধরাচ্ছে, কেউ পাটের তৈরি ছোট ছোট ব্যাগে লঙ্কার গুঁড়ো ভরতে শুরু করে। যুবরাজ, সকল সৈন্যরা আপনার আদেশের অপেক্ষায় আছে। আক্রমণ করুন সেনাপতি মশাই। সেনাপতি মশাইয়ের হাতের ইশারায় সকল সেনারা একসঙ্গে কাপড়ের টুকরো পেঁচানো তীরের মাথায় জ্বালানি লাগিয়ে আগুন ধরিয়ে তীর ছুঁড়ে আক্রমণ করে। লঙ্কা ভর্তি ছোট ছোট ব্যাগ উপরে ছুঁড়ে দেওয়া হয় এবং তীর মেরে সেগুলো ফাটিয়ে দেওয়া হয়। বাঁশের বেড়া পেরিয়ে আগুন, তীর এবং লঙ্কার গুঁড়োর অতর্কিত হামলার কাছে হার স্বীকার করা ছিল সময়ের অপেক্ষা মাত্র। বাঁচাও বাঁচাও, আগুন লেগেছে। দড়ি বাঁধা বাঁশের দরজা খুলে খালের ওপরে সেই দরজা পড়তেই ডাকাতের দল সেই পথে কাস্তে কাস্তে হাত তুলে বাইরে আসতে শুরু করে। সবাইকে বন্দী করো সৈনিকরা, একজনও যেন পালাতে না পারে। তুমিই তাহলে রাঘব সর্দার? হ্যাঁ, ইনি রাঘব সর্দার। সেনাপতি মশাই, নিয়ে চলুন সবাইকে। বন্দি ডাকাতেরা সবাই বেশ বিব্রত। দলপতির কাছ থেকে কিছু শোনার অপেক্ষায় রয়েছে, কিন্তু বেশ কিছু সময় রাঘবকে চুপ থাকতে দেখে পলাশ বলল, কি ভাবছো সর্দার? পলাশ, আমি কি ভুল দেখলাম? কি দেখেছো? যুবরাজকে ওর কপালে সেই দাগ দেখেছি। কোন দাগ সর্দার? আমার ছোটর কপালে যেরকম দাগ ছিল, যুবরাজের কপালে মনে হচ্ছে আমি ঠিক সেই দাগটাই দেখেছি। পলাশ, কি বলছো সর্দার? এ রাজ্যে যুবরাজ আমাদের ছোট?
সাবধান সবাই, যুবরাজ আসছেন। রাঘব সর্দার, তোমাদের যদি কোনো কিছু বলার থাকে তবে এটাই শেষ সুযোগ। এমন করে বলো না যুবরাজ, তুমি চিনতে পারোনি। তুমি তুমি কাকে কথা বললে? ইনি তোমার বাবা হন। কি বাজে কথা বলছো? বাজে কথা নয় বাবা, আমি তোমার বাবা হই। চাইলে এখনই তুমি রাজা চন্দ্রবর্মাকে জিজ্ঞেস করতে পারো। নিজের বাবাকে একবার জড়িয়ে ধরবে না? এত বছর ধরে তোমার থেকে দূরে আমি, এই বুকের জ্বালা তুমি মিটিয়ে দাও। এসো এসো। বাবা, আমার বাবা একজন প্রকৃত মানুষ, প্রজা হিতৈষী রাজা। পুরো রাজ্যকে নিজের সন্তানের মতো দেখেন। তুমি কিছুই জানো না। বট পূর্ণিমা তিথিতে আমাকে ফেলে রাখা হয়েছিল গোরক্ষপুর জঙ্গলের গাছের তলায়। এই রাজ্যের রাজা অর্থাৎ আমার বাবা আমাকে তার সাথে করে নিয়ে আসেন, নয়তো সে রাতে কোনো পশুর হাতে আমার প্রাণ যেত নিশ্চয়ই। আমার রক্ত তোমার শরীরে বইছে আর তুমি অন্য কাউকে বাবা ডাকছো। মানুষের জন্ম তার হাতে নেই, কিন্তু তার কর্ম তার হাতে থাকে। আমার বাবার শিক্ষা, তার দেওয়া সংস্কার, এটাই আমার পরিচয়। আমি কেউ নই। আমি জানি আমার রক্তে তুমি থাকলেও আমার আত্মায় আমার বাবা মিশে আছেন। কখনো তুমি সেই জায়গা নিতে পারো না। এমন কথা বলতে নেই বাবা। এটাই সত্যি, এটাই সত্যি। মানুষের জন্মের থেকেও তার শিক্ষার কদর সব সময় বেশি হয়। বিচারের জন্য প্রস্তুত হও রাঘব সর্দার, তোমার বিচারের সময় এসে গেছে।